সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের কাছে চীনের সঙ্গে সম্পর্কের ঝুঁকি তুলে ধরবেন ক্রিস্টেনসেন। একদিকে এনসিপির সমন্বয় সভা, অন্যদিকে দুই গ্রুপের সংঘর্ষ। তারেক রহমান কবে ফিরছেন জানালেন সালাউদ্দিন আহমদ। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দেয়া হচ্ছে ৩ নির্দেশনা। বাংলাদেশের কাছে চীনের সঙ্গে সম্পর্কের ঝুঁকি তুলে ধরবেন ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২ সেপ্টেম্বর ব্রেন্ড ক্রিস্টেনসেনকে বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদন পেলে তিনি ঢাকায় দায়িত্ব গ্রহণ করবেন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির শুনানিতে ক্রিস্টেনসেন জানিয়েছেন, বাংলাদেশের দায়িত্ব পালনের সময় তিনি চীনের সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্কের ঝুঁকি সম্পর্কে বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দেবেন। গত বৃহস্পতিবার মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির শুনানিতে বাংলাদেশ সহ ৪টি দেশের জন্য মনোনীত রাষ্ট্রদূতরা তাদের বক্তব্য উপস্থাপন করেন। শুনানিতে সিনেটরদের প্রশ্নের জবাবে ক্রিস্টেনসেন বাংলাদেশ চীন সম্পর্ক, বিশেষ করে সামরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এই শুনানি মার্কিন সিনেটের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হয়। শুনানিতে নেব্রাস্কা থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর পিট রিকেটস বাংলাদেশ ও চীনের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, চীন সম্প্রতি বাংলাদেশের একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সাবমেরিন ঘাঁটি সংস্কার করেছে, যেখানে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রাখার সুবিধা রয়েছে। এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার চীনের তৈরি ২০টি জে-১০ যুদ্ধবিমান, সারফেস টু এয়ার মিসাইল এবং দীর্ঘ পাল্লার রাডার কেনার পরিকল্পনা অনুমোদন করেছে। রিকেটস বলেন, এসব পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ চীনের প্রতিরক্ষা শিল্পের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলছে, যা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের বিষয়। রিকেটস ক্রিস্টেনসেনকে প্রশ্ন করেন, বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে তিনি কিভাবে চীনা অস্ত্রের উপর বাংলাদেশের নির্ভরতা কমাতে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে কাজ করবেন। জবাবে ক্রিস্টেনসেন বলেন, আমি বাংলাদেশের সরকার ও সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি আলোচনা করব। চীনের কার্যক্রম, তাদের সামরিক সম্পৃক্ততা, সমুদ্র এলাকায় তৎপরতা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে তাদের ভূমিকার ঝুঁকি সম্পর্কে স্পষ্টভাবে জানাব। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার সুবিধাগুলো তুলে ধরব, বিশেষ করে আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে আরও গভীর সম্পর্ক গড়ে তোলার বিষয়ে। শুনানির সময় সিনেটর রিকেটস উল্লেখ করেন, মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটি সম্প্রতি থিঙ্ক টুয়াইস অ্যাক্ট নামে একটি প্রস্তাব অনুমোদন করেছে। এই প্রস্তাবের লক্ষ্য বাংলাদেশ সহ বিভিন্ন দেশকে চীনের কাছ থেকে অস্ত্র কেনায় নিরুৎসাহিত করার জন্য একটি কৌশল প্রণয়ন করা। তিনি বলেন, এই বিল বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কাজে সহায়ক হবে এবং চীনের অস্ত্র বিক্রির প্রভাব মোকাবিলায় আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পেশাদার কূটনীতিক ক্রিস্টেনসেন ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে কাজ করেন। শুনানিতে তিনি বলেন, বাংলাদেশ আগের অভিজ্ঞতার কারণে তিনি দেশটির গুরুত্ব ও স্বার্থ সম্পর্কে ভালোভাবে অবগত। তিনি আরও উল্লেখ করেন, আগামী বছরের শুরুতে বাংলাদেশে অনুষ্ঠেয় নির্বাচন কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। এই নির্বাচন বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে এবং যুক্তরাষ্ট্র এ পথে বাংলাদেশের পাশে থাকবে। মনোনয়ন চূড়ান্ত হলে ক্রিস্টেনসেন ঢাকায় পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন, যিনি ২০২৪ সাল পর্যন্ত মার্কিন দূতাবাসের দায়িত্বে ছিলেন। একদিকে এনসিপির সমন্বয় সভা, অন্যদিকে দুই গ্রুপের সংঘর্ষ। রাজধানী ঢাকায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির এক সমন্বয় সভায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শাহবাগের শহীদ আবু সাইদ কনভেনশন হলের ২য় তলায় এই ঘটনা ঘটে। এতে দুই পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তবে এনসিপির কেন্দ্রীয় নেতারা বলছেন, দলের দুজন কর্মীর লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে হওয়া এই সংঘাত ছিল ব্যক্তিগত, এটা দলীয় কোনো কারণে নয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আবু সাইদ কনভেনশন হলের ৩য় তলায় এনসিপি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল। সভা চলাকালীন সন্ধ্যা ৬:৩০টার দিকে ২য় তলায় এনসিপির মোহাম্মদপুর থানা ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। এতে ইউসুফ নামে বংশাল থানা এনসিপির এক কর্মীর মাথা ফেটে যায়। সংঘর্ষ চলাকালীন সাংবাদিকরা ছবি ভিডিও ধারণ করতে গেলে এনসিপির নেতাকর্মীরা বাধা দেন। খোঁজ নিয়ে জানা যায়, মাস ৩ আগে বংশাল থানা এনসিপির পদপ্রার্থী ইমতিয়াজ সহ কয়েকজন মোহাম্মদপুরে একটি কোম্পানির সঙ্গে ব্যবসার বিষয় নিয়ে কথা বলতে যান। সেখানে গিয়ে তারা ঢাকা মহানগর উত্তরের শোয়েব নামে এক নেতাকে এ বিষয়ে অবহিত করেন। শোয়েব রিয়ান নামে মোহাম্মদপুর থানা এনসিপির এক নেতাকে তাদের সাহায্য করতে বলেন। তবে অভিযোগ আছে, রিয়ান বংশাল থানার নেতাদের কাছ থেকে ২ লাখ টাকা হাতিয়ে নেন। এমনকি
বংশালের নেতাদের আটকে রাখারও চেষ্টা করা হয়, তবে তারা কৌশলে পালিয়ে আসেন। পরবর্তী সময়ে বিভিন্ন সময় রিয়ানের সঙ্গে টাকা ফেরত চেয়ে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন তারা। সর্বশেষ শুক্রবার সন্ধ্যায় কনভেনশন হলে রিয়ানকে দেখলে বংশালের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন। এ সময় ইমতিয়াজ টাকার কথা জিজ্ঞাসা করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এ সময় রিয়ানের ছোট ভাই ইউসুফকে আঘাত করলে তার মাথা ফেটে যায়। এরপরই তার সংঘর্ষে রূপ নেয়। তবে প্রায় ৩০ মিনিট ধরে সংঘর্ষ চললেও এনসিপির কোনো কেন্দ্রীয় নেতাকে দেখা যায়নি। বংশাল থানা এনসিপির কর্মী সৌরভ বলেন, অনেকদিন ধরে রিয়ানকে ফোন করে টাকা চাওয়া হলে তিনি বারবার এড়িয়ে যেতেন, ফোন নাম্বার ব্লক করে দিতেন, কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। তাকে কনভেনশন হলে দেখে তার কাছে টাকা ফেরতের বিষয়ে জানতে চাইলে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মোহাম্মদপুরের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করেন। এতে ইউসুফ নামে বংশাল থানার এক কর্মীর মাথা ফেটে যায়। এরপরই আমরা ওদের সঙ্গে মারামারিতে জড়াই। টাকা নেওয়ার বিষয়টি সম্পর্কে এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলমও জানেন। তিনি জানান, আহত ইউসুফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার মাথায় ৩টি সেলাই পড়েছে। এছাড়া ৩ জনের মতো আহত হয়েছেন। অন্যদিকে দলটির মোহাম্মদপুর থানার এক নেতা বলেন, ৩ মাস আগে ইমতিয়াজ সহ বংশাল থানা থেকে কয়েকজন আসেন টাকা পয়সা সংক্রান্ত একটা ঝামেলা নিয়ে। তারা যাদের সঙ্গে দেখা করতে আসে তারাই তাদের আটকে দিতে চেয়েছিল। অথচ এখন আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে যে আমরা তাদের কাছ থেকে টাকা কেড়ে নিয়েছি। ওই ঘটনার পর রিয়ান দুর্ঘটনার কারণে বিছানায় ছিল অনেকদিন। আজকের ঘটনায় রিয়ান সহ ৩-৪ জন আহত হয়েছেন। তারা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এই ব্যাপারে জানতে চাইলে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু কালবেলাকে বলেন, সমন্বয় সভায় মারামারির ঘটনার যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা ২ জন কর্মীর পুরনো ব্যক্তিগত লেনদেন সংক্রান্ত দ্বন্দ্ব নিয়ে, দলীয় কোনো কারণে নয়। তারেক রহমান কবে ফিরছেন জানালেন সালাউদ্দিন আহমদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুক্রবার ২৪ অক্টোবর বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। জাতীয় নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো তারিখ আছে কিনা এমনটা জানতে চাইলে সালাউদ্দিন আহমদ বলেন, খুব শিগগিরই নির্ধারিত তারিখটি জানতে পারবেন। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। তারেক রহমান কোন কোন আসন থেকে নির্বাচন করতে পারেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো অবশ্যই নির্বাচনে অংশ নেবেন। তিনি তো সেটা সাক্ষাৎকারে বলেই দিয়েছেন, আসন পরে নির্ধারিত হবে। বাংলাদেশের যে কোনো আসন থেকেই তিনি নির্বাচন করতে পারেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী নির্বাচনে কোন কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে নিজেই সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কিনা। আমরা তো চাই তিনি নির্বাচনে অংশ নেন। এ সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি চলতি অক্টোবরের মধ্যে ২০০ আসনে প্রার্থী বাছাই করে তাদের সবুজ সংকেত দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সালাউদ্দিন আহমদ জানান, বিএনপির মনোনয়নে সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, বর্তমান ছাত্রনেতা, বর্তমান যুবনেতা একটা অংশ থাকবে তারুণ্যের প্রতিনিধিত্বকারী অংশ হিসাবে। সেটা তারা আগেও করেছেন। এছাড়া নির্বাচনী এলাকায় যার গ্রহণযোগ্যতা বেশি এবং জনগণের সঙ্গে সম্পর্ক যার বেশি, নির্ধারিত এলাকায় যার জনসমর্থন বেশি, পরিচিতি বেশি এবং মেধা জ্ঞানগরিমা আছে, সেসব বিবেচনায় নিয়ে প্রার্থী নির্বাচন করবে বিএনপি। নির্বাচনে কোনো বিদ্রোহী প্রার্থী যদি দলের বিপক্ষে গিয়ে দাঁড়ান তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে বিএনপি এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, আশা করে কেউ দাঁড়াবে না। আমরা সমঝোতার ভিত্তিতে আলাপ আলোচনার মধ্য দিয়ে সিঙ্গেল বা একক প্রার্থী নির্ধারণ করতে পারব। তারপরও যদি কেউ দলের শৃঙ্খলা ভঙ্গ করে তো শৃঙ্খলা ভঙ্গের জন্য যে ব্যবস্থা আমরা নিয়ে থাকি সাংগঠনিকভাবে তাই হবে। অনেকে বলে বেড়াচ্ছেন তারেক রহমানের কল পেয়েছেন, তাদের প্রার্থিতা নিশ্চিত। এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিন রাতই কর্মীদের সঙ্গে কথা বলেন। এটি নতুন কিছু নয়। তিনি দায়িত্ব নেয়ার পর থেকেই তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবার সঙ্গে যোগাযোগ রাখছেন। নির্বাচনের আগে নেতাকর্মীদের সঙ্গে কথা হওয়াই স্বাভাবিক।
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দেয়া হচ্ছে ৩ নির্দেশনা। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে নানামুখী তৎপরতায় ব্যস্ত দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। কূটনৈতিক, সাংগঠনিক সহ বিভিন্ন বিষয় সামনে রেখে কৌশলে অগ্রসর হচ্ছে দলটি। বিশেষ করে আসন্ন নির্বাচনে প্রার্থী বাছাই ও দলীয় শৃঙ্খলা এবং ভাবমূর্তি রক্ষা বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছে। এমন অবস্থায় মনোনয়ন প্রত্যাশীদের ৩টি গুরুত্বপূর্ণ বিষয় নির্দেশনা দিচ্ছে বিএনপির হাইকমান্ড। এগুলো হচ্ছে যে কোনো মূল্যে নিজেদের ঐক্য ধরে রাখা, বিশৃঙ্খলা না করা এবং যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে এক হয়ে কাজ করা। অন্যথায় দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি বজায় রাখতে আরও কঠোর হবে বিএনপি। এরই মধ্যে দ্বন্দ্ব মেটাতে সবার মাঝে ঐক্য ধরে রাখার বার্তা দিচ্ছেন বিএনপির দায়িত্বশীল নেতারা। সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের ডেকে গুলশান কার্যালয়ে কথা বলে নির্দেশনা দেওয়া হচ্ছে। অবশ্য সম্ভাব্য প্রার্থীদের ডাকার ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। কয়েকটি আসনের মনোনয়ন প্রত্যাশীরা জানান, সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক সম্পাদক বা শীর্ষ নেতার পছন্দের না হলেই তাকে ডাকা হয় না। আবার কেউ পেশাগত কারণে বিদেশে থাকলে তাকে অবহিতও করা হয় না। জানা গেছে, সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আলাপকালে বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর বার্তা পৌঁছে দিচ্ছেন। তা হল, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে। তবে হাইকমান্ডের এমন জিরো টলারেন্স নীতির পরও দেশের বিভিন্ন স্থানে কিছু নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং দলে বিভেদ সৃষ্টির মতো অভিযোগ নিয়মিত কেন্দ্রে জমা হচ্ছে, যার প্রেক্ষিতে এরই মধ্যে ৭,০০০-এর বেশি নেতাকর্মীকে বহিষ্কার, শোকজ, পদাবনতি সহ বিভিন্ন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিএনপির দফতর সূত্র নিশ্চিত করেছে। ৩ বিষয়ে কঠোর নির্দেশনা। জানা যায়, গত রোববার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সিলেট বিভাগের নির্বাচনী আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক সূত্র জানায়, বিএনপি মহাসচিব বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিছু গুরুত্বপূর্ণ বার্তা মনোনয়ন প্রত্যাশীদের জানিয়ে দেন। মির্জা ফখরুলের উদ্ধৃতি দিয়ে কয়েকজন মনোনয়ন প্রত্যাশী বলেন, তাদের বলা হয়েছে যে একাধিক জরিপের মাধ্যমে দল সবচেয়ে জনপ্রিয় প্রার্থীকেই বাছাই করবে, সর্বাধিক গ্রহণযোগ্য নেতাকেই দল মনোনয়ন দেবে। কেউ যদি দলকে ক্ষতিগ্রস্ত করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। মোট কথা, সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। অবশ্য বিভিন্ন আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী আলাদা আলাদা কর্মসূচি করায় স্থানীয় পর্যায়ে দলের ভেতরে প্রকাশ্যে অপ্রকাশ্যে দ্বন্দ্ববিভেদ তৈরি হয়েছে। এই বিভেদ মেটাতেই সংশ্লিষ্টদের ডেকে দলের হাইকমান্ডের বার্তা পৌঁছে দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালবেলাকে বলেন, আমরা চেষ্টা করছি সম্ভাব্য প্রার্থীদের মনোভাব বোঝার। তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, কেননা সবচেয়ে জনপ্রিয় প্রার্থীকেই দল বাছাই করবে। দল যখন একক প্রার্থী ঘোষণা দেবে তখন সব মনোনয়ন প্রত্যাশীকে মনোমালিন্য ভুলে গিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে কাজ করতে হবে। এই কথা আমরা বলেছি। এবারের নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ইয়াং জেনারেশন, প্রফেশনাল এবং নারীরাও যথেষ্ট অগ্রাধিকার পাবেন বলে তিনি এরই মধ্যে জানিয়েছেন। অভ্যন্তরীণ বিরোধ নিরসনের চ্যালেঞ্জ। জানা গেছে, আসন্ন সংসদ নির্বাচন ঘিরে দলীয় নেতাকর্মীদের অভ্যন্তরীণ বিরোধ নিরসন বিএনপির সামনে বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশের বিভিন্ন স্থানে স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অনিয়ম, বিশৃঙ্খলা ও কোন্ডালের অভিযোগ বিএনপির কেন্দ্রীয় অফিসে নিয়মিত জমা হচ্ছে। অতি সম্প্রতি চাঁদপুর, নরসিংদী, চট্টগ্রাম, সুনামগঞ্জ সহ কয়েকটি জেলার স্থানীয় নেতারা বিভিন্ন বিষয়ে কেন্দ্রে অভিযোগ জমা নিয়েছেন। কেন্দ্র এবং স্থানীয় বিএনপি অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নিচ্ছে। তবুও দ্বন্দ্ব নিরসন হচ্ছে না। বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন বলেন, অন্যায়কারী কাউকে ছাড় দেওয়া হবে না। নরসিংদী জেলা বিএনপির এক নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি ৩২ দফা নিয়ে রায়পুরা উপজেলা বিএনপির সভা অনুষ্ঠিত হয়। তবে সভায় ৩২ দফা নিয়ে কোনো আলোচনা হয়নি, বরং দলীয় বিভাজন, বিভ্রান্তি সৃষ্টি, ব্যক্তিগত আক্রমণ ও হুমকিমূলক বক্তব্য দেওয়া হয়, যা দলীয় শৃঙ্খলা ও বিএনপির গঠনতন্ত্র বিরোধী। দলীয় ব্যানার ও কর্মসূচির নামে এমন বক্তব্য কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এজন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রায়পুরা উপজেলা বিএনপির সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব ব্যাপারে বিএনপির স্থায়ী সদস্য ড মঈন খান কালবেলাকে বলেন, আমরা ৫ আগস্টের পর কোনো অপরাধীকে ছাড় দেইনি। কেউ দলের নাম ভাঙিয়ে অন্যায় করলে তার দায় দল নেবে না। কোনো অপরাধী ও দুষ্কৃতকারীকে বিএনপি কখনো প্রশ্রয় দেয়নি, আগামীতেও দিবে না। দলের মধ্যে যারা বিশৃঙ্খলা তৈরি করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।